মূলত আদিবাসীদের সমাজ এবং সমস্যাগুলো নিয়েই আমি বেশিরভাগ লেখি। তবে অন্যান্য প্রসঙ্গগুলোও থাকে, যেমন প্রেম, ভালোবাসা, এই বিষয়গুলোও থাকে। তবে বেশিরভাগ আমাদের দুঃখ কষ্টের কথা
আদিবাসী সমস্যার কথা আমার কবিতার মূল বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। তে যারা ইতিমধ্যে লেখালেখি করছে আমাদের মান্ডি সমাজের মধ্যে তরুণরা বিশেষভাবে, তাদের লেখাগুলোও আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে চেষ্টা করি। অনেকেই ভালো ভালো লেখে, কিন্তু তাদের সাধনার অভাবে, চেষ্টার অভাবে, প্রচেষ্টার অভাবে হারিয়ে যায়। আমি তাদেরকে উৎসাহিত করতে চাই, যারা এখন কিছু লিখছে এবং লেখার চেষ্টা করছে, তারা অবিরত চেষ্টা চালিয়ে যাও। তোমাদের লেখাগুলোও একজন মানুষ পড়বে এবং তোমাদের বই ভালো হবে। তে ইতিমধ্যে অনেকেই লিখছে, আবার অনেকেই হারিয়ে যাচ্ছে। যাতে আমরা হারিয়ে না যাই, আমাদের ভালো লেখক হতে হবে, কারণ আমাদের মান্ডি সমাজে, গারো সমাজে ওই রকম ভালো লেখক নাই। এর জন্য যারা এখন লিখছে তাদেরকে একটা উদ্দেশ্য নেওয়া, একটা সাধনা নিয়ে এগিয়ে আসতে হবে। তখন আমাদের সমাজ, আমাদের এই জাতিসত্তা একটা আলোর মুখ দেখবে। কাজেই আমি আহ্বান জানাই এবং অনুরোধ করি, যারা লিখছে তারা যাতে ওই লেখা থেকে সরে না যায়। লিখতেই হবে এবং লিখতে গেলে পড়তে হবে, এটা তো স্বতঃসিদ্ধ কথা। যারা লেখক তারা অবশ্যই পাঠক, কাজেই পড়তে হবে, বিভিন্ন বই সংগ্রহ করতে হবে, ছেঁড়া পাতা থেকেও সংগ্রহ করতে হবে। তে আমি অনুরোধ করব যাতে নিরাশ না হয়, যাতে অবহেলা না করে। বইমেলায় অনেক রকমের বই বের হয়, ওখান থেকে বাছাই করে কিছু কিছু সংগ্রহ করতে চেষ্টা করতে হবে, পড়তে হবে এবং লেখায় মনোযোগ দিতে হবে। তে আমাদের সমাজ সংস্কৃতি যেভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, আমাদের ওই ডাকবেওয়াল ডাকমে সকারাং যেভাবে হ্রাসপ্রাপ্ত হচ্ছে, এইগুলো আমাদেরই তুলতে হবে। আমাদের দুঃখের কথা, আমাদের আনন্দের কথা, বেদনার কথা আমরা যদি না বলি, না লিখি, তাহলে কেউ লিখবে না। কাজেই আমি অনুরোধ করব, যারা তরুণ লেখক লেখিকা আমাদের সমাজে, তারা যাতে এগিয়ে আসে এবং তারা যাতে নিরাশ না হয়ে, তারা যাতে ভালো কিছু করার জন্য, ভালো কিছু লেখার জন্য, ভালো কিছু উপহার দেওয়ার জন্য সচেষ্ট হয়। তে এই বইমেলায় অনেক কিছু শেখা যায়। কাজেই বইমেলাতেও আসতে হবে এবং ওই যে যখন কবিতা পাঠের হয়, উৎসব হয়, তখন অংশগ্রহণ করার জন্য চেষ্টা করতে হবে। তে আমরা এবারও অনেকজনই হয়তো অংশগ্রহণ করব আজকের বিকালে অথবা আগামীকালকের অনুষ্ঠানগুলোতে। তে সবাইকে বইমেলায় আসার জন্য এবং কবিতা উৎসবে অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাই, অভিনন্দন জানাই সবাইকে। ধন্যবাদ। আসল তোমার যেমন 칙칙 묶거나 높은 책들 그룹 묶거나 높은 거 니나 니투하나 치롱도 치롱이 니투하나 치롱도 질마 동하나 질마도 탱탈 나가는 탱틀이 মানে প্রত্যেকটা জিনিস নিয়ে দিকে দোঙা, যেমন ম্যাং 묶거나 ম্যাঙ্গো, মানে এইরকম যে একটা রোদ পাওয়া যায়, অন্যান্য ভাষার এরকম রোদ পাওয়া যায়। ডক্টর রবীন্দ্র বলেন আপনি যেমন মা নিজস্ব যেটা এগুলো যদি না, মানে আমানি শুরু দেখা আগে শেষ করতে হবে। যেমন আমা, আদি, আজ, যদি মা দিয়ে শুরু দেখা তাহলে মা দিয়ে শেষ করতে হবে। যেমন মা, মাজ, মাদি, প্রত্যেকটা জিনিসটা এরকম সিরিয়ালিটি মেনটেন আছে যে শুধু নাকি আর কাছে গারো ভাষা মতো আর পৃথিবীর কোনো ভাষাও নেই। এত নামান আসলে ভাষা অথচ না সমতো কেড়ে না আসো আত্মাকে ধ্বংস খাই। এই ডক্টর রবীন্দ্রনাথ মানে নাসং ছানছিন নিজাগা শিক্ষিত মানে ঠিক আছে, মানে এত সুন্দর ভাষা, কিন্তু নাসং আত্মাকে
মানে বিহাঙ্গ হলো বেশি উদ্ভূত প্রচুর বই ওনার পরে এই বইয়াঙ্ক পরিহাঙ্গ উদ্ভূত হয় Lebih ke baca mana? Bapak jaga sama kan? Lebih ke mana? Lebih banding tuh, রবিন্স বার্লিন মাঝে মাঝে হলো banding. आगे दे एक हाँ से दोनों में लो इंडिया रिंगशांग्री पे दोनों Lebih itu boy ini nampak itu tuh. एक टा दोनों रिंगशांग्री ये रिंगशांग्री नी गारो काहिनी को बेचो पाई एक दर्शन दोनों এবং ইনো দোগিলে বে চাম্বুগং মাহারি রা মাছো চাচ্ছি যার জন্য দাও বেন গা আরে চাম্বুগং Tangi tuh mana? হ্যাঁ দাও ঠিক মাঝে মাঝে শিলংয় পড়া Itu mandi ku nami tak ada. একেবারে এমনকি মান্দিনী যে ভাওয়েল কনসোনেন্ট টিউন তাসো মঙ্গলিত্রাং মোচা বাগবা টিউন চা আলানো মানে এত শক্তিশালী মানে চিন্তা করা যায় যার জন্য এলো ডক্টর রবিন্স বলেন ডক্টর জুলিয়াস নাকি ডক্টর মিল্টন বিশুদেবকার খুব কাছের মানুষ যার জন্য এলো এরকম পয়েন্ট নাম না ডক্টর জুলিয়াস ডক্টর মিল্টন অনেক পয়েন্ট নাম সম্মিলিত চিন্তা রাখতে নাচিং ইন্ডোতে বাংলাদেশে না মান্দিকু রায় আসঙ্গী তিনজন যে আসঙ্গী মানে ভালো একটা পরামর্শ যুক্তি দেয় আসঙ্গ তাকে মান্দিকু শান্তি না করে না মানে হায় রাখো না শান্তি পাবে যার জন্য এলো নাচিং এলো মানে আবিষ্কার করতাম যেমন না ইগনেসিস দাওয়া করনা খাওয়া দাওয়া এই করে একটা যে আমরা বিষয় নকম তোমরা বিকঞ্জ মানে ইয়া জিনিস তো হইল মানে রুদতেই আমাদের রুদতেই হইল খাগড় গণেশা গড়েল শক্তি দেবতা শক্তির বরদাতা খা গয়না মানে খাতম গয়না মানে ও শক্তির দেবতা না যুদ্ধ দক্ষিণ স্কামে খা গয়না নি গ্রিকনা নামে তখন এলো গয়না নামে শক্তি দিবে যুদ্ধ করার শক্তি দিবে ইয়া কিন্তু খা মানে সাংমা খা মারা নারী যে একটা মানে আবহাওয়া দিকে মধ্যে নিতে মানে সিরিয়ালের দিকে খা করে ওই দেবতা নিয়ে নাম যুদ্ধ দক্ষিণ স্কাম ওরকম না যে খা দাওয়া না রে গা এতে কোনো রূপ তুমি যাও খা সাংমা খা মারা এইদিকে বলে শান্তি দিব এই কব রূপ তুমি যাও শুধু সাংমা মারা গোপলগান এরিয়া হইল খা সাংমা খা মারা এগুলো হইল ভীষণ ক্রিকেটার নয় সবসময় ভীষণ ঝগড়া হতো শুধু ইয়াবা সাংমা আর মারা খান আর অন্য জনদের দিকে হতে হয় সবাইকে শুভেচ্ছা দে আমি একজন গারো ছেলে আমার আমার নিজের ভাষার একটা একদম 100 গান আমার বাড়ি বিরিশিরি অবস্থিত সুমসাং নদীর পাড়ে সুমসাং পারি উনাঙা সুমুল তিং তিং বিবাল গপ্পক সুমসাং নালসাও ইয়া গীতখো নাসিমাং না কিনা গীত না সুমুল তিং তিং বিবাল গপ্পক সুমসাং নালসাও মাইনা না আও বিবাল বালজাদা আলো সুমুল তিং তিং বিবাল গপ্পক সুমসাং নালসাও মাইনা না আও বিবাল বালজাদা আলো বালবো বালবো বিবাল মকরা কে নিবো বাস্ত্রো এস মালবি সালগম কানরোবো বালবো বালবো বিবাল মকরা কে নিবো বাস্ত্রো এস মালবি সালগম কানরোবো সালচিয়া do makua
salcia to makua jasing bawal ang thamodi jajong namma runa haitial simal ding ding bibal gappo simsang nal sau maina na au bibal baljanda alu baljao dio bibal giskan dal bigin salsa mamam napjao di gisko tukman gin baljao dio bibal giskan dal bigin salsa mamam napjao di gisko tukman gin dukro nabi yang nirping dukro nabi yang nirping semsam cisamu malakuti nirogin nangku getukku semelinding bibal geppo semsang nal sau mainana aku bibal baljanda alu mainana aku bibal baljanda alu masa daw kansa হিসেবে আমার পিছিয়ে নিয়ে আমার ব্যস্ত থাকতে হইতো শিক্ষা দেওয়াটাই আমার কাজ ছিল এবং অন্যান্য শিক্ষকদেরকে ঠিকমতো কাজ করার জন্য তদারক করতাম যাতে তারা ঠিকমতো কাজ করেন এবং ঠিকমতো শিক্ষা দেন এটাই ছিল আমার আসল কাজ কিন্তু এই লেখাজোখার কাম এগুলো আমার ছিল না করিও নাই আর কেউ আমাকে এইভাবে ফরমাইশে প্রবন্ধ লিখতেও বলে না কিন্তু আমার এই লেখাগুলো আরম্ভ হইল কাদের বাহিনীর গণ্ডগোলের সময়ে কারণ এই কাদের বাহিনীর গণ্ডগোলের সময়ে সরকারের লোকেরা এই এলাকাতে ঘন ঘন আসতে থাকে এবং তারা হয়তো মনে করেছে যে আমরা এই কাদের বাহিনী গণ্ডগোলের মধ্যে আমরা জড়িত যুক্ত সেই জন্য আমাদের বোধহয় আমাদের ব্রেন ওয়াশ করবার জন্য হইতে পারে হোয়াইট ওয়াশ করবার জন্য হইতে পারে সরকারের লোকেরা আমাদেরকে বিভিন্ন সভা সমিতিতে দেবার জন্য চিঠিপত্র দিত এবং আমাদের যাইতে হইত কারণ না গিয়ে তো উপায় নাই আমরা যেতাম এইভাবে আমাদেরকে তারা পরামর্শ করতো যে এই বিষয়ে আপনি লিখেন এই বিষয়ে আপনি লিখেন এই বিষয়ে আপনি লিখেন এইভাবে লেখার এই যে গারো জাতি সম্বন্ধে গারোদের কৃষ্টি গারোদের শিক্ষা এইগুলো সম্বন্ধে লিখবার জন্য আমাকে তারা দিয়েছে আর অন্যান্য জনদেরকেও অন্যান্য বিষয়ে দিয়েছে এইভাবে কিন্তু আমার লেখাটা শুরু হয় এবং সব লেখা কিন্তু বিভিন্ন সংস্থা সংগঠনে ফরমাশিয়া প্রবন্ধ অনেক দিন সেই কাদের বাহিনীর গণ্ডগোল এটা হইল ৭৫ সনে আগস্টের পর থেকে এই ৭৬ সন থেকে আমাদের এই সমস্ত সভা সমিতি যেটি হতো যে ৭৭ সনের পরে প্রায় মাঝামাঝির দিকে কাদের বাহিনী নেমে আসলো অর্থাৎ ইন্দিরা গান্ধী যখন হেরে গেলেন ইলেকশনে মোরারজি দেশাই আসলেন
এই মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হইয়া তাদেরকে আর ভারতে থাকতে দিলেন না, নামাই দিলেন। হ্যাঁ, এইভাবে এই এলাকাতে শান্ত ভাব আসলো। এর আগে শান্ত ছিল না, শান্তি ছিল না। আমাদের দৌড়াদৌড়ি যাইতে হইতো বিভিন্ন জায়গাতে। ময়মনসিংহে বেশিরভাগ সময়ে ময়মনসিংহে আমাদের যেতে হতো। সে ছোটো বাজারে যে বাংলাদেশ পরিষদ, তারপরে ওই ইয়ার কাছে ডিসি অফিসের মিলনায়তনে, ওখানেও আমাদের যেতে হয়েছে অনেকবার। তারপরে ওই স্টেডিয়ামের কাছে যে পাবলিক হল এখন, সেখানেও আমাদের যেতে হয়েছে। এইভাবে বিভিন্ন সরকারের ব্যবস্থাগুলো আমাদের যেতে হয়েছে এবং তাদের দেওয়া কাজগুলো আমাদের করতে হয়েছে। এইভাবে আমার লেখাটা শুরু হয়। এরপরে কারিটাস, ওয়ার্ল্ড ভিশন, উপজাতীয় একাডেমি, যেটা এখন ক্ষুদ্র নৃগোষ্ঠীর একাডেমি, এখন এইগুলোতে লিখতাম। বিভিন্ন সেমিনারে যেতাম, সেই সেমিনারগুলিতে বিষয় দিত, সেইগুলিতেও এগুলো আলোচনা করতাম এবং যেগুলো আলোচনা করতাম সেইগুলো লিখতে বলতেন, ওইটা লিখতাম। এইভাবে আমার এই অনেক দিনের কাছে কাজের বাহিনীর গণ্ডগোল থেকে এটি লেখা। এখন আমার বয়সজনিত কারণে শরীর দুর্বল, আর আমি পিটিআই থেকেও আমি সেই 2008 সনে চলে আসলাম এই শারীরিক কারণে, এবং জিবিসি থেকেও আমি সমস্ত দায়িত্ব, কমিটি, সমিতি, বোর্ড ইত্যাদিতে সদস্য ছিলাম, বিভিন্ন দায়িত্বে ছিলাম। সেইগুলো আমি ছেড়ে আসলাম 2017 সনে। এখন আমি বাড়িতেই আছি। আর কয়েকবার আমি দুর্ঘটনায় পড়েছি। এখন আমি কোমরে ব্যথার জন্য আমি ভুগতেছি। ডাক্তারে বলছে আমার নাকি মেরুদণ্ডের নিচের দিকে হাড় ক্ষয় পাচ্ছে। এই ক্ষয়জনিত কারণে এখন আমি চলাফেরাও দূরে যেতে পারি না, দূরে যেতে পারি না, যানবাহন চলতে পারি না। কারণ যেখানে রাস্তা খারাপ, যানবাহনে লম্পদম্প করে, সেটা আমার কোমরে আঘাত করে। সেই জন্য বাইরে যাওয়াও আমার এখন বন্ধ। তো যাই হোক, এই অনেক দিনের যে লেখা যেগুলো সংগ্রহ করলাম, সেইগুলোই এখন প্রকাশের জন্য চেষ্টা করলাম এবং প্রকাশ করতে ফকব্রিম সংস্থাকে আমি দিলাম, যেন আমার পক্ষে তারা এই মুদ্রণের কাজ, প্রকাশনের কাজ তারা করেন। আপনারা বিশেষভাবে একটা গারো সংক্রান্ত ব্যাপারে লেখা, সেই জন্য গারো ভাই বোনদের কাছে আমার অনুরোধ, তারা যেন সবাই এই প্রকাশিত পুস্তক যেন চেনেন, ব্যবহার করেন এবং অন্যদের উৎসাহিত করেন, এবং এখান থেকে যাতে যারা শিক্ষিত যুবক যুবতী, তারা যেন সামনের দিনগুলিতে অনুপ্রাণিত হয়। আর আমি যে ভুল ত্রুটিগুলো করেছি এই পুস্তকগুলিতে, এই লেখাগুলিতে, সেগুলো তারা যেন সংশোধন করে আর ভালো জিনিসগুলো যেন তারা প্রচার করে। আমি উল্লেখ করতে চাই, যদিও আমি দেখি নাই আর্থিক সংঘ, কিন্তু আর্থিক সংঘের যুবক যুবতীরা শিক্ষিতরাই করেছিল। আমি তাদের
কাজ থেকেও আমি অনুপ্রাণিত হয়েছি। সেই অনুপ্রেরণে আমি লিখেছি এবং আমার এক লেখাতে ওই ইলেন বেল যে একটা বই লিখেছেন, সেই বইটা দে আস্ক ইফ উই ইট ফ্রগস। ওখান থেকে আমি এই আর্থিক সঙ্গে একটা বাণী আমি উল্লেখ করে দিয়েছি, এইগুলো যেন আমাদের পরবর্তী শিক্ষিত যুবক যুবতীরা তারা সেই কাজটা করে। এবং আমি আরও উল্লেখ করেছি যে শেষের কবিতা, রবীন্দ্রনাথের যে শেষের কবিতা, যে উপন্যাস আছে, সেখানে তিনি যে সংস্কৃতি কী সেটাই তিনি প্রকাশ করেছেন। সেটাও আমার লেখাতে উল্লেখ আছে যে বিদ্যাটা হলো হীরার পাথর, আর তার থেকে যে আরও বিচ্ছিন্ন হয়ে দীপ্তি দেয় সেটাই হইল কালচার। বিদ্যাটা হইল পাথরের ভার আছে, ওটার বিদ্যা থেকে তো জ্ঞান পাওয়া যায়, সেই জ্ঞানটা জমা থাকে, কিন্তু জমা রাখলে তো হবে না, সেটাকে কাজে লাগাইতে হবে। আর কাজে লাগায় যে ফলটা পাবে সেটাই হলো কালচার। কাজেই আমার বড় ভাই বোনদের কাছে আমার অনুরোধ থাকলো যেন তারা শিক্ষালব্ধ জ্ঞান তারা যেন এইভাবে প্রকাশ করে, গড়ে তোলে, এই কামনা করে আমার বক্তব্যটা শেষ করি। ধন্যবাদ। Kaktakupa aganiba dapat thay pangpelini manane. Kaktakupa aganiba dapat thay pangpelini manane. 남는급바 자메코데 장산이온 옥하자네. kaktakupa aganiba dapat thay pangpelini manane. kaktakupa aganiba dapat thay pangpelini manane. Laro adokrang tiroba gualna de mamangta naman jani neng edke salgama kam kaoba neng takjoko ne gisetera manane Laro adokrang tiroba Walna de mamangta naman jane Neng edke salgama kam kaoba Neng takjokon gisetera manane 남는급바 자메코딕 장산이온 옥하자네 각하구파 아가네바 나바타이 방클리니 마나네 각하구파 아가네바 나바타이 방클리니 마나네 강비 많고 니나 아스코바
กิเสกขะท้องถึงถึงบัตตาเนอนที่ซาช่อมอยข้อมันโนดีปึกปักดักเกกรองนาอาสังกันเนมักขังบีมังคอนีนาอาเซกโกบากิเสกขะท้องถึงถึงบัตตาเนอนที่ซาช่อมอยข้อมันโนดีปึกปักดักเกกรองนาอาสังกันเนน้ำหนึ่งกับป้าจ่าเมโคเดช่างชานิยนอกขาจาเนขัดขัดอุปะอากาเนบาดาบันไทยพังเพลินีมานาเนขัดขัดอุปะอากาเนบาดาบันไทยพังเพลินีมานาเนขัดขัดอุปะอากาเนบาดาบันไทยพังเพลินีมานาเนমণ্ডলী তকবিরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। যারা যারা তকবিরের সঙ্গে যুক্ত সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং আহ্বান জানাই তকবির যে বইগুলো প্রকাশ করেন, তকবিরের যে কার্যকলাপ সেখানে যদি আপনার সমর্থন থাকলে তকবির আপনার কাছে আরও সুন্দরভাবে উপস্থাপিত হতে পারবে। আমি অনুরোধ জানাবো যারা লেখালেখি করেন, কবি, সাহিত্যিক, গবেষক, তাদের বইগুলো প্রকাশের জন্য তকবির যে উদ্যোগ নেয় এই উদ্যোগের সঙ্গে আপনি একাত্ম হয়ে তকবিরকে সহযোগিতা করবেন। আরও অনুরোধ জানাই বিশেষভাবে আমাদের যারা বিভিন্ন পথে প্রান্তরে নানাভাবে সংস্কৃতিকে তুলে ধরেন, এই সংস্কৃতি তুলে ধরার জন্য তকবিরের যে উদ্যোগ, এই উদ্যোগ কিন্তু অনেক মানুষ করতে পারে না। আমি মনে করি মিঠুন রাখসাম তার নিজস্ব উদ্যোগে এই তকবিরকে যেভাবে বেড়ে ওঠার জন্য চেষ্টা করছে, এই বেড়ে ওঠার চেষ্টাতে আমরা যাতে সবাই সহযোগিতা করতে পারি। সুধী মণ্ডলী, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার এই কথাগুলো খুব ধৈর্য সহকারে শোনার জন্য। আশা করছি আপনারা তকবিরকে বিকশিত হওয়ার জন্য পথ করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আমি তুম্ভ মারাগের উৎকর্ষরী আবেগ আমার ভাষা সর্বদা রক্তচক্ষু আমার নরমন্দ শিকার আমার নেশা। ধন্যবাদ জানাই মেনুর সন্দেহকে সুন্দর একক নৃত্য পরিবেশনা করার জন্য। এই মুহূর্তে আমি বক্তব্য নিয়ে আসার জন্য ব্যক্তিগত অনুরোধ জানাচ্ছি আদি কণ্ঠের সম্পাদক আমাদের সঞ্জয় বড় ভাই, উনি গাজীপুর ইউনিয়ন গাজীপুর ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি। আপনার কাছ থেকে কিছু শোনার জন্য আমি মনে করি এটা অনেক বড় দাদা। হ্যাঁ, আয়োজন খুবই প্রশংসার যোগ্য। বিশেষভাবে আমরা যারা বলি সংখ্যালঘু অথবা আদিবাসী
কারো কারো ভাষায় ক্ষুদ্র নৃগোষ্ঠী, কারো কারো ভাষায় আমরা উপজাতি, কারো কারো ভাষায় আমরা মানে অধিবাসী। এই ধরনের আমাদের নামে অনেক ধরনের বিশেষণ আছে। তারপরে আমরা যেটা মনে করি, আমরা ভূমিজ সন্তান, আমরা মনে করি আমরা যেখানে আছি সেখানে আমরা আদি থেকে আছি এবং এখানকার স্থানীয় আমরা বাসিন্দা, এই হিসাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমাকে যে বিষয় আলোচনা করার জন্য বলেছেন, আসলে আমার এত জ্ঞান বা আমার এত প্রস্তুতি নেই যে আচিক ভাষিক গোষ্ঠী বা তাদের মাতৃভাষার মাধ্যমে যে সাহিত্য চর্চা বা বাংলা ভাষার মাধ্যমে সাহিত্য চর্চার যে সংক্ষিপ্ত ভূমিকা দেয়া এবং ঢাকা কেন্দ্রিক যে সাহিত্য চর্চার অতীত বর্তমান এগুলি বলার মতো আসলে আমার সেই স্পর্ধা নেই, আমার জ্ঞান সীমিত। তারপরেও আমি সাহস করেছি যে যেহেতু টুকটাক চর্চা করি, বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে যেহেতু একটু যুক্ত, এর জন্য মাঝে মাঝে এদিক সেদিক যায়, মাঝে মাঝে বিভিন্ন সাহিত্য আড্ডায় যায়, এর জন্য আমার একটা সাহস জেগেছে। আমি প্রমোদ দাকে আবারও ধন্যবাদ যে আমি এখানে যুক্ত হতে পেরেছি। আসলে সাহিত্য যদি আমরা চিন্তা করি, সাহিত্য একটি জাতিকে তার যে সফটওয়্যার যদি বলি, সাহিত্য হলো জাতির সফটওয়্যারটা তৈরি করে, জাতির মনন, চিন্তা, চেতনা এবং ভবিষ্যৎ দর্শন এগুলি কিন্তু সাহিত্য চর্চা মানে সৃষ্টি করে। কিন্তু আমরা যারা বিশেষভাবে আমি যদি গারোদের কথা বলি, গারোদের সাহিত্য চর্চার যে ইতিহাস এটা খুবই খুবই অল্প দিনের, মানে এটা লজ্জার বিষয় নেই যে কেন আগে থেকে থাকলো না, কেন আগে থেকে শুরু হলো না। আসলে আমাদের কৃষি কেন্দ্রিক যে জাতি গারো, তাদের মধ্যে এই যে নোমেডিক বা এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে এই যে জুম চাষ এবং সেইভাবে বিচরণ করা, খাদ্যের অন্বেষণে যাওয়া, তার জন্যই কিন্তু সাহিত্য চর্চা নিয়ে তাদের চিন্তা হয়নি। আমি যতটুকু আমি ইতিহাসে পাই, প্রায় ৭,৫০০ বছর আগে চীনের সিনকিয়াং প্রদেশ থেকে কিন্তু এই খাদ্যের অন্বেষণে গারোরা তিব্বত হয়ে, কোচবিহার হয়ে, আসাম হয়ে, তারপর ত্রিপুরাতে এক অংশ চলে গেল, মেঘালয় এবং কামরূপে এক অংশ থেকে গেল। যে কামরূপ কিন্তু এক সময় এই ময়মনসিংহ পর্যন্ত কিন্তু কামরূপ জেলা ছিল। এর জন্য কামরূপ বললে যাতে না বুঝি শুধু সেই আসামের কামরূপ, আসলে ময়মনসিংহ পর্যন্ত, ব্রহ্মপুত্র পর্যন্ত কিন্তু কামরূপ ছিল। এর জন্য কামরূপে বসবাস করতো, এরকম ধারণা করছে আর কি। ধারণা মানে কিছু কিছু মানুষের বইয়ে লেখা আছে, যেমন 1909 সনে শ্রী কেদারনাথ মজুমদার যে বইটা লিখেছেন, এই যে এখানে এই বইয়ে কিন্তু সেরকম একটা আভাস দেওয়া আছে গারোদের ইতিহাস সম্পর্কে। আবার আরেকটা দ্য গারোস মেজর এ প্লেফেয়ার, এই বইটা যেমন, এই বইয়েও কিন্তু সেইভাবে ধারণা দেওয়া হয়েছে। এইগুলি কিন্তু এই দুইটা বই কিন্তু প্রাচীন। গারোদের যদি ইতিহাস ঐতিহ্য জানতে চায়, কালচার এবং লিটারেচার জানতে চায়, তাহলে এই দুইটা বইকে অনেকেই রেফার করেন, এই দ্য গারোস বইটা আর এই শ্রী কেদারনাথ মজুমদারের ময়মনসিংহের ইতিহাস ও ময়মনসিংহের বিবরণ, এই বইটা রেফার করেন। এটাই 1909 সনে যেহেতু পাবলিশ করা, এর জন্য এটাই প্রাচীন। এর আগে গারোদের বিষয়ে কে কিভাবে বলেছিলেন এগুলি খুবই সামান্য ব্রিটিশ শাসনের সময় খুবই সামান্য উল্লেখ আছে গারোদের বিষয়ে। আর যদি বলি বর্তমান যে মডার্ন গারো কখন থেকে সাহিত্য চর্চায় লিপ্ত হলো, এটাও খুবই রেয়ার। মানে আমি দেখেছি যতগুলো বই ঘাটিয়েছি, মানে ঘেটে দেখেছি যে আমাদের বইগুলি, যেমন 1955 সনে একজন ডক্টর সিনহা টিসি, উনি একটা বই লিখেছেন দ্য সাইকে অফ দ্য গারোস, ওখানে আছে। তারপরে আপাসং আগানা দেওয়ানসি রৌমতো, এটা 1970 সনে।
এই 70-55 এর আগের বইগুলো কিন্তু আমি পাই নাই। মানে গারোদের সংস্কৃতি বা তাদের কালচার অথবা সাহিত্য বা তাদের জীবন মান এগুলো নিয়ে কোথাও তেমন লেখা নাই। এই দুটো বই এবং এই যে 1955 এবং 1970 এই বইগুলোতে কিছুটা পাওয়া যায়। এখন আমাদের বাংলাদেশে গারোদের মধ্যে আমি প্রথম বই যেটা দেখি, গারো আইন নামে বইটা করেছে, এটাও ভাষান্তর, সরাসরি লেখা না। সুভাষ জেংচাম 1976 সনে প্রথম একটি বই করেছেন। এর আগে পর্যন্ত অনেকে বিভিন্ন জায়গায় হয়তো আর্টিকেল প্রকাশ করেছেন, প্রবন্ধ প্রকাশ করেছেন, কিন্তু ওই বই আকারে গারোদের মধ্যে আমি খুঁজে পাইনি। অনেকেই লেখা লিখতেন, অনেক গবেষণা করেছেন, কিন্তু বই আকারে আসেনি। এরপরে দেখলাম যে একজন ভারতীয় ডক্টর জুলিয়াস এলার মারাক, উনি আরেকটা বই আনলেন, ওনার আসলে পিএইচডি থিসিস, সেটা ওই গারোদের কাস্টমারি ল অফ গারোস অ্যান্ড প্র্যাকটিসেস, ওইটার উপর আনলেন। ওইটা বাংলাদেশ এবং ভারত, মূলত ভারতকে কেন্দ্র করে, কিন্তু যেহেতু গারো বাংলাদেশ সেখানে যুক্ত হয়েছে। এই ছিল মোটামুটি গারোদের প্রাচীন যদি সাহিত্য ধরি। যদিও আছে অনেক বই আছে, আপাসং আগানা এই ধরনের বই আছে, বা সেরেঞ্জিং যেটা এক ধরনের নাটিকা বা গীতিনাট্য বলা চলে, এই ধরনের বই আছে। গীতিনাট্যই বলা চলে সেরেঞ্জিং যেটা আমরা বলি, এই বইগুলি আছে। এছাড়া কিন্তু সবকিছু ওরাল ট্রেডিশনে চলেছে। আপনি জানেন যে ময়মনসিংহ গীতিকা, ময়মনসিংহে যে যত সাহিত্য, এত সাহিত্য ভান্ডার, এগুলো ম্যাক্সিমামই কিন্তু ওরাল ট্রেডিশনে চলেছে। আর গারোদের তো এখনো ওরাল ট্রেডিশন চলছে, মানে লেখনী পর্যায়ে আসতে আমাদের অনেক সময় লাগছে। তারপরেও এই আমি যে বইগুলো দেখছি, আমার কাছে যে বই কয়েকশো বই কালেকশন আছে গারোদের পাবলিশ করা, মানে হয়তো ওই 1990 সন থেকে বা 88 থেকে এই যে 2021 পর্যন্ত, এই সময়ের মধ্যে কিন্তু গারোদের ম্যাক্সিমাম বই পাবলিশ করা। যারা 1970 সনে লিখেছেন তারা আর্টিকেল লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, কিন্তু বই আকারে প্রকাশ করেননি। অনেকেরই, যেমন রেভারেন্ড মনীন্দ্রনাথ মারাক, রেভারেন্ড ক্লেমেন রিচিল এবং সুভাষ জেংচামও অনেক আর্টিকেল লিখেছেন, কিন্তু গ্রন্থ আকারে উনি একটাই আইন বইটা এনেছেন, তাও এটা ওনার নিজস্ব লেখা না, এটা অনুবাদ, ভাষান্তর। কিন্তু ওটাকেই আমরা ওনার বই হিসাবে ছোটকাল থেকে গণ্য করেছি, কিন্তু এখন দেখি যে না, এটা ভাষান্তর, কিন্তু তারপরেও না থাকার চেয়ে কিছু থাকা, এরকম ঘটনা। তবে আমরা যদি দেখি প্রবন্ধ বিষয়ক যে বই বা আত্মজীবনীমূলক, আইন বিষয়ক অথবা ইতিহাসমূলক যে বই, এই বই যদি হিসাব করি মানে 2000 থেকে 2021 পর্যন্ত প্রায় 40টার মতো মোটামুটি বই প্রকাশিত হয়েছে, যেটা আমার জানা। আমার কাছে 40টাও নেই, কিন্তু আমার কাছে 31টা আছে, কিন্তু 40টার মতো বই, অনেকগুলো মোটা বই আছে, আবার ছোট্ট বইও আছে, এরকম প্রবন্ধের বই কিন্তু গারোদের 40টা। এর মধ্যে শুধু 2 কি 3টা যেখানে গারো প্লাস, মানে বাংলা প্লাস ওখানে গারো ভাষা দেওয়া আছে, আর বাকিগুলো কিন্তু সব বাংলা ভাষায়, বাংলা অক্ষরে এবং বাংলা ভাষাতে। আমার কাছে 2-1টা বই আছে, এখানে পরাগ রিচেল আছেন, পরাগ রিচেলের যে সাংসারিক মন্দিরাংনি ওয়ান্না, ওখানে দেখি বাংলা এবং গারো, এরকম অনেক গারো কাহিনীগুলো বা গারোদের যে মন্ত্র, ওয়ান্নার ওয়ানগালার যে মন্ত্রগুলো, গানগুলো, সে ওখানে রেড়েগুলো অথবা আজিয়াগুলো কিন্তু গারো ভাষায় লেখা হয়েছে। এছাড়া কিন্তু সবাই বাংলা ভাষাতেই চর্চা করেছেন। এটা কেন করেছেন এটা আমরা সবাই জানি। আমি গত পর্বের লেখাগুলো, মানে ভিডিওগুলো দেখছিলাম, যারা বক্তব্য দিয়েছেন, বাদন আরেং সহ অন্যান্য যারা বক্তব্য দিয়েছেন, তারা বলেছেন যে আমাদের যে এই যে করুণ অবস্থা, ভাষার চর্চার করুণ অবস্থা, অথবা কোনো সুযোগই নেই, আমাদের ভাষার স্বীকৃতিও ছিল না। এখন না হয় কয়েকটা ভাষা আমরা
স্বীকৃতি পাচ্ছি অথবা আমাদের পড়াশোনার জন্য এটা বেছে নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু এটাও আমার কাছে মনে হয়েছে এক ধরনের শোডাউনের মতো। কারণ স্কুলে কিন্তু সেইভাবে এখনো মানে জোরালোভাবে পড়ানো হয় না বা সেইভাবে জোর দেওয়া হয় না, কারণ শিক্ষকদেরও সেইভাবে গড়ে তোলা হয়নি। মানে বই বেরিয়েছে, বই বিতরণ করা হয়েছে, কিন্তু এইটার যে ব্যবহার, এই ব্যবহার কিন্তু এখনো অনেক পিছনে পড়ে আছি আমরা। এই প্রবন্ধের ক্ষেত্রে কিছু কিছু প্রবন্ধের ভালো ভালো বই আছে। রেভারেন্ড ক্লেমেন্ট রিচিলের বই, যেটা থোকবিরিম প্রকাশ করেছে, এবং আরেকজন উনার কয়েকটা বই প্রকাশিত হয়েছে, রেভারেন্ড ক্লেমেন্ট রিচিলের বই, গারোদের বিবাহ নিয়ে, তারপরে গারোদের নিয়ে অনেকগুলো প্রবন্ধ প্রকাশিত হয়েছে। আবার দেখতে পাচ্ছি যে রেভারেন্ড মনীন্দ্রনাথ মারাক, উনারও বেশ কয়েকটা বই প্রকাশিত হয়েছে ইতিমধ্যে, কিন্তু এই 2 বছরের আগে উনারও একটা বইও প্রকাশিত ছিল না। আশ্চর্যের বিষয় হলো উনি অনেক গবেষণা করেছেন, উনি শত শত প্রবন্ধ লিখেছেন, পত্রিকাতে লিখেছেন এবং বিভিন্ন ম্যাগাজিনে ছাপা হয়েছে, বিভিন্ন জনকে বিতরণ করেছেন। জানিরা যেটা বিরিশিরি ক্ষুদ্র নিগোষ্ঠী একাডেমি থেকে প্রকাশিত, সেখানে ছাপা হয়েছে, কিন্তু নিজস্ব বই কিন্তু ছিল না। এই থোকবিরিম মিঠুন রাকসাম প্রথমবারের মতো তার 2টো বই প্রকাশ করেছেন, এই রেভারেন্ড মনীন্দ্রনাথ মারাকের, এবং ক্লেমেন্ট রিচিল নিজে জীবিত অবস্থায় বই করে যেতে পারেননি, সেই বইগুলোও কিন্তু মিঠুন রাকসামই প্রকাশ করেছে থোকবিরিমের মধ্য দিয়ে। আর থোকবিরিমের তালিকা যদি দেখি, অনেকগুলো বই এই গত 2010 থেকে 2021-এর মধ্যে প্রকাশিত। তার মানে আমাদের আগে বই কোথায় প্রকাশ করে এটাও জানা ছিল না। মানে আমি যখন প্রথম বই প্রকাশ করি 2013-তে, মানে পাবলিশার কোথায় পাবো, কিভাবে বই প্রকাশ করব, মানে এটা মানে জানতে জানতে আমার 6 মাস চলে গেছে। আর তারপরেও আমি পাবলিশারের মাধ্যমে প্রকাশ করতে পারিনি আমার প্রথম বইটা, কারণ ঢাকার দিকে আমার যোগাযোগ কম ছিল তখন। ময়মনসিংহে প্রকাশক সেভাবে নেই, মূলত ঢাকা কেন্দ্রিক। প্রেসে গিয়ে ডাইরেক্ট বই করে ফেলছি, প্রেস তারা বই করে। মানে এই যে আমাদের যে অজ্ঞানতা, এটাও একটা সাহিত্য চর্চার ক্ষেত্রে আমি মনে করি একটা বাধা ছিল। আর অনেকে আবার দেখি যে গারোদের অধিকার নিয়ে কথা বলেছেন। সুভাষ জেমচেমের একটা চমৎকার বই আছে, সেটা হলো গারো সমাজ ও সংস্কৃতি নিয়ে। এটা 2010-এ প্রকাশিত, এরপরে আরো কয়েকবার রিপ্রিন্ট হয়েছে, কিন্তু অসম্ভব সুন্দর। ওখানে গারোদের বিষয়ে জানতে গেলে আপনি যদি ওই বইটা পড়েন, মানে একেবারে গারোদের আপাত মস্তক জানতে পারবেন। গারোদের বিচার ব্যবস্থা থেকে শুরু করে উত্তরাধিকার নিয়ে সবকিছু ওই বইয়ে আছে। তারপরে যদি মনীন্দ্রনাথ মারাকও কিন্তু গারোদের সংস্কৃতি নিয়ে লিখেছেন, এছাড়াও আরো অনেকেই লিখেছেন গারোদের বিষয়ে, বিশেষভাবে ফাদার পিটার এমা, ফাদার রবার্ট আর সুভাষ জেমচেম মিলে একটা বই করেছেন, মূলত গারো অঞ্চলে খ্রিস্ট ধর্মের আগমন এবং অবদান। এই বইটা কিন্তু মোটামুটি বড়, চেহারাটা, বইয়ের চেহারাটা এরকম। এটা 2009-এ প্রকাশিত, এবং এখানে গারোদের ইতিহাসও পাওয়া যাবে, তাদের সংগ্রাম পাওয়া যাবে, এবং তাদের ধর্মীয় যে পরিবেশ সেটাও পাওয়া যাবে। এবং অত্যন্ত চমৎকার আমি মনে করি বইটা, একটা ঐতিহাসিক দলিলের মতোই বইগুলো, কারণ এর আগে কিন্তু সেভাবে লেখা হয়নি। এটা মূলত বিদেশি যে সমস্ত মিশনারি ছিলেন, তারা প্রতিনিয়ত মিশনে থেকে থেকে অনেক নোট করে রেখেছেন, সেইগুলো নিয়ে সেখান থেকে নিয়ে তারা এই বইটি করেছেন। এটা গেল মূলত প্রবন্ধ এবং ইতিহাস আইন বিষয়ক। এরপরে যদি যাই গারোদের সাহিত্য চর্চার ক্ষেত্রে, যদি আমরা বলি উপন্যাস কিন্তু খুবই খুবই কম, নাই বললেই চলে। এই 7-8টা উপন্যাস বই নিয়ে গর্ব করার কিছুই নেই। বড়জোর 10টা উপন্যাস বেরিয়েছে গারোদের লেখা, আর আমি দেখি না। এর মধ্যে যেমন কমল কর্নেলের লেখা দেখি, তারপর কমল কর্নেলেরই অনেক,
তারই 8-10টার মতো মনে হচ্ছে। আরো দু একজন ছোট গল্প লিখছেন, ফিডেল ডি সাংমা। আমার 2টা উপন্যাস আছে, আর কাউকে দেখি না উপন্যাস। কবিতার বই অনেক আছে আমাদের। কবিতার বই যদি হিসাব করি হয়তো শতাধিক কবিতার বই আছে, কাব্যগ্রন্থ আছে গারোদের লেখা। এই বিগত 2000 থেকে 2021-এর মধ্যে, এর আগে কিন্তু 1-2টা মাত্র পাবলিশ হয়েছে কাব্যগ্রন্থ। কিন্তু এই 20 বছরে হঠাৎ করে এত বিস্ফোরণ ঘটলো, আমিও বুঝি না কেন। এটা কি এই বর্তমান ডিজিটাল যুগের জন্যই, না গারোদের মধ্যে সাহিত্য প্রেমটা বেড়ে গেছে, সেটা আমি জানি না। কিন্তু এই 20 বছরের মধ্যেই কিন্তু সাহিত্যটা বেশি চর্চিত হয়েছে আমি মনে করি। এবং অনেকেই মানে গারো, বাংলা এবং গারো এই উভয় ভাষাতেই করেছেন কবিতার বই। আমি দেখেছি লুই সাংমা, তার বইটাও দেখলাম যে গারো এবং বাংলা। মিঠুন রাকসামেটাও দেখেছি এরকম, মতেন্দ্র মানকিনও সেরকম লিখেছেন। মানে এই যে আগে শুধু বাংলায় করা হইতো, এখন কিন্তু গারো বাংলা। এবং আমি নিজেও পরিকল্পনা করছি আমি 3টা ভাষায় করব, গারো, বাংলা, ইংরেজি। মানে একটা কবিতাকে 3টা ভাষায় যাতে করতে পারি। আরো যদি আরো কিছু থাকে, যেমন হাজং ভাষা বা মণিপুরি ভাষা, 2-1জন বন্ধু বান্ধবকে ধরলে মণিপুরি ভাষায় করা যাবে। এরকম যদি আমরা একসঙ্গে করতে পারি, একবারে 4-5টা ভাষায় একটা বিষয়কে আমরা তুলে ধরতে পারবো, এতে কিন্তু কারোর ক্ষতি হবে না, বরং এটা অনেকের জন্যই আমি মনে করি উপকার হবে বা অনেকেই জানতে পারবে। আরেকটা বিষয় যদি ছোট গল্প বিষয় যদি বলি, সাহিত্যের এই বিচরণটা আমাদের অনেক বিশেষভাবে পত্রিকাগুলোতে ছোট গল্প, তারপর সাহিত্য পত্রিকা যেমন প্রতিবেশী আছে, স্বর্গমর্ত আছে, অথবা জানিরা আছে, অথবা বার্ষিক যে ম্যাগাজিন গুলো বেরোয় সেখানে কিছু ছোট গল্প প্রকাশিত হয়। কিন্তু বই আকারে ছোট গল্প করা খুব কম। আমি 2টা কি 3টা পেয়েছি, আমার হাতে 2টা বই আছে, ফিডেল ডি সাংমার বই আছে আর আমার একটা আছে, আর কোনো গল্প বই নাই, মানে ছোট গল্পের বই নাই। মানে অনেকে কবিতা লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, ও কিছু কিছু মানুষ উপন্যাস লিখেছেন, কিন্তু ছোট গল্পের দিকে আমরা এগিয়ে যেতে পারিনি। প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রিকায়, কিন্তু গ্রন্থাকারে মানে সেটা প্রকাশ পায়নি। আমার কাছে যে কাব্যগ্রন্থগুলো আছে, প্রায় 55টা কাব্যগ্রন্থ আছে আমার কাছে। যারা কবিতা লিখেন, বিশেষভাবে আমাদের গারোদের যদি কবিগুরু ধরি, যিনি মানে অনেক দিন, দীর্ঘদিন ধরে কাব্য চর্চা করছেন, উনি হলেন মতেন্দ্র মানকিন। মতেন্দ্র মানকিন এই পর্যন্ত অনেকগুলো কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন, কিন্তু উনিও কাব্যগ্রন্থ মূলত এই 2000-এর পর থেকেই প্রকাশ করা শুরু করেছেন। এর আগে প্রতিবেশীতে লিখেছেন, জানিরাতে লিখেছেন, বিভিন্ন পত্রিকায় লিখেছেন, কিন্তু গ্রন্থাকারে উনারও প্রকাশনা ছিল না। উনার অনেক কবিতার বই আছে। সর্বশেষ কয়েকটা কবিতার বই দেখি যে কবিতার ময়ূর নৃত্য বা বলে যে জাত থাংনি জুমাং, মানে নিজের জাতের স্বপ্ন, জুমাং মানে স্বপ্ন। এখন দেখি উনিও উনার কবিতার শিরোনামগুলো, কাব্যগ্রন্থের শিরোনামগুলো গারোদের ভাষা বা গারোদের কালচারের সঙ্গে মিল রেখে রেখে দিচ্ছেন, এবং অনেকেই এগুলো করছেন। এটা একটা মানে অন্য ধরনের ডাইভার্সন আমি মনে করি। আগে তো শুধু প্রেমের কবিতা বা বাংলা সাহিত্যের কবিতার দিকে আমাদের ধাবমান ছিল, কিন্তু এখন দেখছি যে না, নিজস্ব সংস্কৃতিকেও ওখানে জোড়া লাগাচ্ছে। এটা একটা নতুন দিক আমি মনে করি। যেমন একজন মতেন্দ্র মানকিনের কবিতা যদি একটা দেখি, ধূর্ত ছায়া নষ্ট কাল, এটা অনেক আগের, ওনার অনেক আগের বলতে 3 বছর আগের কাব্যগ্রন্থ। আবার আরো আছে ওনার কাব্যগ্রন্থগুলো, মানে প্রায় 8টার উপরে, কিন্তু সবগুলো বলা যাবে না, মানে বলা সম্ভব না আমার পক্ষে। কিন্তু আমি মনে করি গারোদের মধ্যে এখনো উঁচু মানের কবি যদি থাকেন এবং বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার, 21শে পদক পাওয়ার যদি যোগ্য কেউ থাকেন, তাহলে মতেন্দ্র মানকিন। আমি মনে করি, আমি তো প্রতি বছর যারা পায় তাদেরকে দেখি,
বাংলা একাডেমির পুরস্কার পাওয়াটাও দেখি এবং 21শে পদকটাও। অনেক কবি যারা পাচ্ছেন তাদের চেয়েও কবি মতেন্দ্র মানকিনের লেখা অনেক উন্নত, কিন্তু সামহাও কবি মতেন্দ্র মানকিন কোনোদিন গণনায় আসেন না। হয়তো ঢাকায় থাকলে উনিও পেয়ে যেতেন, এটা আমার ধারণা। যা হোক, এটা একটা বড় কথা বলে ফেললাম। এখন একটা সুযোগ আসছে, আমরা হয়তো সরকারের সঙ্গে বা যে কোনো ভাবে যোগাযোগ করে অন্তত পক্ষে যারা কাব্য চর্চা করে তাদেরকে যদি আমরা তুলে ধরতে পারি, তখন আমরা হয়তো সেইভাবে এই ধরনের রাষ্ট্রীয় কোনো সম্মাননার দিকে এগিয়ে যেতে পারি। কারণ কবি মতেন্দ্র মানকিন একটা গান লিখেছেন, এই গানটা গারোদের এখন জাতীয় সঙ্গীতের মতো গাওয়া হয়। আপনি বিশ্বাস করবেন না, বাঙা যাবেছেম দুগ্নি সাগাল বালদ্রুই, এই যে একটা গান, মানে অনেক আকাশের অনেক সীমা পেরিয়ে চলে গেছে এই গানটা। মানুষের মুখে মুখে ইউটিউবে ছাড়লে হাজার হাজার ভিউ হয়, মানে এটা একটা অসম্ভব। এরকম একজন জনপ্রিয় গীতিকার, কবি গীতিকার, তার কোনো মূল্যায়ন নাই। মানে সাহিত্য জগতে আমি দেখি যে সেরকম মূল্যায়ন দেখছি না। তবে গারোদের সাহিত্য চর্চার ক্ষেত্রে যদি ঢাকার দিকে দেখি, যারা সাহিত্য আগে চর্চা করেছেন তারা কিন্তু কোনো না কোনো সময় ঢাকাতে ছিলেন। জর্জ রুরাম ঢাকাতে ছিলেন, উনি সাহিত্য চর্চা করেছেন। তারপরে এখন যারা ঢাকায় আছেন তারাও কিন্তু ঢাকাতে থেকে থেকেই করেছেন। এখন গ্রামে অনেকে চলে গেছেন, কিন্তু ঢাকার একটা স্পর্শ তাদের আছে। পরাগ রিচিল এখানে উপস্থিত আছেন। পরাগ রিচিল ঢাকায় থাকেন, কিন্তু গ্রামে কিছুদিন ছিলেন, কিন্তু ঢাকাকে কেন্দ্র করেই কিন্তু চলাচল। ঢাকায় যে আমাদের সাহিত্য চর্চা আমরা দেখি, বিশেষভাবে আমরা গারোরা মাঝে মাঝে সাহিত্য আড্ডা দেই নকমান্দিতে সাহিত্য আড্ডা দেই। সেখানে যেমন সেলিনা হোসেন বা কবি নুরুল হুদা, ওনারাও কিন্তু আসেন, ওনাদেরকে আমরা প্রধান অতিথি করে নিয়ে আসি। ওনারা কিন্তু আমাদের উৎসাহিত করছেন, এটা বেসরকারি ভাবে উৎসাহ দান, কিন্তু মনে করি ওনাদের এই আগমনটাই আমাদের জন্য আশীর্বাদ। এবং যতবারই আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, কোনোদিন না করেন নাই, এটা হলো বড় প্রাপ্তি। আমি মনে করি ঢাকায় যে সাহিত্য চর্চা, এখানে 21শে বই মেলাতে সেটা দেখা যায়, যে যেভাবে পারে 21শে বই মেলাতে গ্রন্থ প্রকাশের জন্য চেষ্টা করে যাচ্ছেন। আর থকবিরিম এই ক্ষেত্রে আমি মনে করি সবার আগে এই ধন্যবাদ পাওয়ার যোগ্য। থকবিরিমের মধ্য দিয়ে কিন্তু যারা জীবনে বই কিভাবে প্রকাশ করতে হয়, কোথায় প্রকাশ করতে হয় তারা জানতো না, তারা কিন্তু এখন জানে যে কোথাও না পেলেও থকবিরিমে গেলে বই প্রকাশ করে দিবে, যদিও টাকা লাগে। কারণ টাকা ছাড়া থকবিরিম তো শুধু প্রকাশনা, তার নিজস্ব কোনো মার্কেটিং নাই, শুধু পাবলিশিং করে দেয়, এইটাই থকবিরিমের কাজ। এবং ম্যাক্সিমামই ওই আদিবাসীদের বই পাবলিশ করে থকবিরিম। আমি মনে করি এই ধরনের যদি আরো আমাদের প্রকাশনা সংস্থা গড়ে উঠতো, মানে এস্টাবলিশ হয়ে উঠতো, যাদের কিছু পয়সা করি আছে, হয়তো আরো এগিয়ে যাওয়া সম্ভব ছিল। গারোদের সাহিত্য চর্চার ক্ষেত্রে যাদের অবদান, মানে যে সমস্ত পত্রিকা অবদান, আমি বলছি সাপ্তাহিক প্রতিবেশী, বিশেষভাবে যারা ক্যাথলিক খ্রিস্টান, তাদের ঘরে ঘরে এই সাপ্তাহিক প্রতিবেশী পত্রিকাটা চলে যায়, ওই যার জন্য অনেকেই ওখানে কবিতা গল্প লিখেন। গারোরাও লিখেন, বাঙালিরাও লিখেন, ত্রিপুরারাও লিখেন, মানে যারা যারা আছেন, এবং মুসলিমরাও লিখে, ওখানে মুসলিমরাও লিখেন, তাদেরটা ছাপা হয়। এর জন্য যারা গারো মানে সাহিত্য চর্চা করে অনেকেরই হাতে খড়ি কিন্তু এই সাপ্তাহিক প্রতিবেশী, যেটা 1952 সনে প্রতিষ্ঠা লাভ করেছে, এবং এর জন্মস্থান কিন্তু ময়মনসিংহের রানীখংয়ে। মানে আমরা গর্ব করতে পারি সাপ্তাহিক প্রতিবেশী এখন যেটা অনেক বড় একটা প্রতিষ্ঠান, এটার জন্ম কিন্তু ময়মনসিংহের রানীখংয়ে। সেখানে রানীখং চিঠি নামে ছিল এটাকে আস্তে আস্তে কালে ভদ্রে বড় করতে করতে এখন একটা পত্রিকা এবং অনেক কিছু আছে এটার পাশাপাশি, এটা কমিউনিকেশন সেন্টার হয়ে গেছে। এবং আমি ওইটার সঙ্গে যুক্ত আছি, যে সম্পাদকীয় বোর্ড, সেখানে আমি একজন সদস্য আছি। এই হলো আমাদের ঢাকা পর্যায়ে কিছু সাহিত্য চর্চা। ঢাকাতে আমাদের কিছু কিছু সাহিত্য সংগঠন আছে, যেমন জাতীয় কবিতা পরিষদ, তারপরে গাংচিল সাহিত্য পরিষদ,
বাংলাদেশ খ্রিস্টান লেখক পরিষদ, এই ধরনের সাহিত্য বা বাংলাদেশ লেখক পরিষদ, এই সমস্ত সাহিত্য সংগঠনে কিন্তু আমরা যুক্ত হচ্ছি। যুক্ত হওয়াতে কি হচ্ছে, তাদের সাহিত্য এবং উপাদান এবং তাদের সংস্কৃতি এবং আমাদের নিজস্ব সাহিত্য সংস্কৃতি সেটা যেমন আমরা প্রকাশ করতে পারছি, তারাও জানতে পারছেন, তাদেরটাও আমরা জানতে পারছি। এটা হলো আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আমি মনে হয় অনেক লম্বা করে ফেলছি প্রমোদদা, তবে আমি আর বেশি বাড়াবো না। আপনি এগিয়ে যান, অসুবিধা নেই। ইউ মে গো, মানে আচ্ছা, থ্যাংক ইউ। গারোদের কিছু বার্ষিক পত্রিকা বের হয়, যেমন যেটা বলি যে গারো স্টুডেন্ট ইউনিয়ন তারা সালনাম বের করে, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন কুপান্তে বের করে, আবার ঢাকায় ওয়ানগালা কমিটি আছে, 3টা ওয়ানগালা হয়, তারাও প্রত্যেকেই একটা করে ম্যাগাজিন বের করে। আবার ব্রিংনি বিবাল, আচিক বিবাল, সালমুখাং, সুমসাকবা, এরকম নামে অনেক পত্রিকা আছে। মানে আমি কেন বুঝি, আমার কাছে ওই লেখার জন্য আসে, অথবা কিছু ওই এখানে শুভেচ্ছা বাণী নেওয়ার জন্য আসে, শুভেচ্ছা বাণী। এর জন্য আমি বুঝি যে এখানে অনেকগুলো পত্রিকা আছে, ওখানেও কিন্তু লেখার মধ্য দিয়ে হোক বা না হোক চেষ্টা করে যাচ্ছে। এবং আশ্চর্যের বিষয় হলো, আমি মনে করি প্রত্যেক গারো ছেলে মেয়েই মনে হয় কবি, কারণ প্রত্যেকে কিছু না কিছু হইলেও একবার না হইলেও কবিতা লিখেছে। এটা আমি দেখতেছি, এটা একটা আশাব্যঞ্জক। আরেকটা বিষয় আমরা যেটা দেখছি যে নকমান্দি একটা গারোদের প্রতিষ্ঠান আছে। এই নকমান্দির কিন্তু আগে একটা নকমান্দিনী চিঠি নামে পত্রিকা বের হতো, এটা কিন্তু টোটালি গারো ভাষায় বের হতো, প্রকাশ করা হতো, প্রতি মাসে প্রকাশ করা হতো। যদিও বর্তমানে নকমান্দি ওই পত্রিকা আর প্রকাশিত হচ্ছে না, যদি আমরা চেষ্টা করতেছি যাতে প্রকাশ করা যায়, কিন্তু নানান সমস্যার কারণে প্রকাশ করতে পারছি না। তবে আশা করছি আমরা মানে ভবিষ্যতে এটা প্রকাশ করতে পারবো। তবে জানিরা যেটা, অথবা বিরিশিরি কালচারাল একাডেমি ইদানিং আমি কয়েকটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম, তাদের এই জুমের মাধ্যমে যে অনুষ্ঠানগুলো, সাহিত্য নিয়ে যে সাহিত্য চর্চা নিয়ে যে অনুষ্ঠানগুলো হলো, 2টা অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করলাম। এই ধরনের উদ্যোগ আগেও ছিল, কিন্তু আমি খবর পাইনি। কিন্তু এই অনলাইন বা ভার্চুয়াল যে যোগাযোগ, এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে অনেকেই যুক্ত হতে পেরেছে। এবং মনে করি আদিবাসীদের এই সাহিত্য যদি এইভাবে চর্চা করা না হয়, তাহলে তো ওই দিন আপনাদের ওই আগের যে অনুষ্ঠান সেশন ছিল, সেখানে অনেকেই হতাশা ব্যক্ত করেছেন যে অনেক ভাষা, বাদন আরেং যেটা বলেছেন যে 8ম ধাপে চলে গেছে, কোনো ভাষা 7ম ধাপে আছে, মানে আর এক ধাপে বিলীন হয়ে যাবে, এই অবস্থায় আছে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আমরা 8ম ধাপ পার হয়ে 9ম যেটা শেষ 0, সেখানে হয়তো চলে যাব। আমি এখনো মনে করি আমাদের সাহিত্য চর্চার ক্ষেত্রে নিজস্ব ভাষা যদি ব্যবহার করতে না পারি, যতক্ষণ পর্যন্ত আমরা নিজস্ব ভাষা ব্যবহার করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভাষাকে আমরা না সাহিত্যকে আমরা ধরে রাখতে পারবো না। আপনারা সবাই জানেন আমাদের যে মাইকেল মধুসূদন দত্ত, উনি ইংরেজি সাহিত্যের অগাধ অধিকারী ছিলেন, কিন্তু সাহিত্য চর্চা করে সেখানে কিন্তু তেমন টিকতে পারেননি। সর্বশেষ উনি যখন মাতৃভাষার মাধ্যমে চর্চা করলেন, সেখানেই কিন্তু উনি টিকে গেলেন এবং সেখানেই উনার স্বীকৃতি, সেখানেই উনার সেই প্রতিষ্ঠা লাভ। আমাদের কিন্তু তদ্রূপ, আমরা যতই চর্চা করি না কেন, আমি প্রায় 14টা বই প্রকাশ করে ফেলছি, কিন্তু এটার মানে ভবিষ্যৎ কি? কারণ ওখানে আমি আমার নিজস্ব সংস্কৃতি সম্পর্কে 3টা বই আমি বলতে পেরেছি, আর বাকিগুলোতে বলতে পারিনি। কারণ আমার বইয়ের যে পাঠকও থাকতে হবে। পাঠক যেহেতু আমরা নিজস্ব ভাষার পাঠক পাচ্ছি না, কারণ বাংলা ভাষায় সব লেখা, এই জন্য অনেকে বলে অন্যগুলা আরো ভালো, হুমায়ুন আহমেদের লেখা আমরা পড়ি, অমুকের লেখা পড়ি, এরকম অনেক বড় বড় রেফার করে।
যদি আমরা নিজস্ব ভাষায় লিখতাম তখন হয়তো আমাদের লোকজন বলে আরে এটা নিজের ভাষায় লেখা, এটা পড়ি। এই ধরনের পরিবেশ আমরা সৃষ্টি করতে পারি না এখনো। তা আমি আর বাড়াবো না, আমি শুধু সমস্যার কথা এইভাবে বলবো, যদি রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষক যদি আমরা না পাই, রাষ্ট্রীয়ভাবে যদি আমাদের এই সাহিত্য চর্চাকে যদি সহায়তা না করা হয় বা সেই ধরনের পরিবেশ সৃষ্টি করা না হয়, তাহলে কিন্তু ভাষা, নিজস্ব ভাষা যেমন হারিয়ে যাবে, আর এই গারো এবং আমাদের অন্যান্য আদিবাসী যে সমস্ত আছেন তাদের ভাষাও কিন্তু এক সময় আমরা দেখব যে থাকবে, ভাষা থাকবে কিন্তু লিপি থাকবে না। কারণ লিপি যদি ব্যবহার না হয়, ব্যবহার করার স্কোপ যদি না থাকে, তাহলে ভাষা থাকবে, লিপি থাকবে না। যেমন অনেকের ওরাল আছে, গারোদের কথাই বলি, অনেকে বলে যে গারোদের লিপি ছিল, তারা নাকি অভাবের তাড়নায় সে চামড়া সিদ্ধ করে খেয়ে ফেলছে। এটা জানি না সত্য ঘটনা না বানানো জানি না, কিন্তু অনেকেই বলে যে লিপি ছিল, লিপিটাও খেয়ে ফেলছে সিদ্ধ করে। আদৌ ছিল কিনা জানি না, কারণ প্রমাণ পাওয়া যায়নি যে ছিল যে। তবে এইটুকু জানি যে অনেকে সৃষ্টি করার চেষ্টা করেছেন, আবিষ্কার করার চেষ্টা করেছেন, কিন্তু সেটা প্রতিষ্ঠা লাভ করেনি, কারণ কেউই ব্যবহার করেনি। বরং আমরা যে এখন বাংলায় হোক অথবা রোমান অক্ষরে হোক যেভাবে ব্যবহার করে, এখন রোমান অক্ষরেই স্বীকৃতি পাওয়া গেছে, কিন্তু অনেকে আবার রোমান অক্ষরের চেয়ে বাংলায়ও লিখেন, কারণ বাংলা ভাষাভাষীদের জন্য বোঝাতে বাংলায় লিখলে সহজ হয় সেরকম মনে করেন। তো এইভাবে হলো গারোদের সাহিত্য চর্চা কলে বরে টিকে আছে, জানি না কি হবে। তবে আমার এত আশাব্যঞ্জক যে 2000 থেকে এই 2021-এর মধ্যে শতাধিক বই মানে প্রকাশিত হয়েছে, যেটা গত এই হাজার হাজার বছরে কিছু হয় না। এতে আমি আশাবাদী আগামী 50 বছরে 100 বছরে হয়তো গারোদের মাঝে এই ধরনের সাহিত্য চর্চা এবং সাহিত্য জ্ঞান অর্জনের জন্য হয়তো আরো আগ্রহ সৃষ্টি হবে। তা আমি ধন্যবাদ দিতে চাই বিশেষ করে যারা শুনছেন। আমি আসলে অগুছালো ভাবে বলেছি, আমি আমার দৈন্যতা আগেই স্বীকার করি। তারপর আমি মনে করি আমরা যদি এইভাবে আলোচনা করে আরো আয়োজন করে বারবার চর্চা করি, সবাই কিন্তু আরো সমৃদ্ধ করতে পারবো। যেমন আমি চাকমা সম্পর্কে জানতে পারবো, চাকমাদের বিষয়ে অনেক বই পড়েছি, কিন্তু পড়লে আসলে এক ধরনের জানা, আর কথা বললে শুনলে আরেক ধরনের জানা। বা মণিপুরি বা হাজং বা কোচ বা ওই যে মারমা, ত্রিপুরা, সবার সম্পর্কে আমরা জানতে পারবো। এজন্য প্রমোদ দাকে আবারও ধন্যবাদ এবং স্যালুট জানাই। আগামীতে এই ধরনের আয়োজন করেন, যদি সুযোগ থাকে অংশগ্রহণ করব, এবং আমরা নিজেরা নিজেদের সাহিত্যকে বাঁচিয়ে রাখবো। আমি একটা কথা বারবার বলি সব জায়গায়, নিজের ঢোল এখন নিজেই পিটাবো। যেমন গারোদের দামা অনেক লম্বা, আপনারা তো দামা দেখেন, কাঠের একটা খন্ড অনেক লম্বা। এই কাঠের খন্ড দামা গারোরা ছাড়া কিন্তু অন্যরা বাজাইতে পারে না। অন্যরা বাজাইতে হয়তো বাজাইলে ঢোল ছিঁড়ে ফেলবে অথবা ফেলে দিয়ে ভেঙে ফেলবে, বরং গারোরা বাজাইলে কিন্তু গারোরা দামাকে এত পবিত্র মনে করে, দামা ধরার আগে আগে সালাম করে নেয়, কারণ এটা পবিত্র জিনিস বলে। এজন্য মনে করি নিজের ঢোল এখন নিজেকেই পিটাইতে হবে। নিজের সাহিত্য, নিজের ভাষা, এটা নিজেকেই এখন চর্চা করতে হবে। কারোর মানে দয়ার উপর থাকলে মনে আর হবে না, এটা আমার ধারণা, এবং সেইভাবে আমরা এগিয়ে যেতে পারি। তো সবাইকে আবারও ধন্যবাদ, বিশেষ করে যারা যারা আমার কথাগুলো শুনেছেন। জানি না আমার কথাগুলো আপনাদের কিছু মানে সহায়তা করতে পারলো কিনা, কিন্তু আমি মনে করি যে আমাদের এইভাবেই ভবিষ্যতেও আয়োজন করা দরকার। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই আলোচনা আমি এখানেই শেষ করছি। অনেক সময় নিলাম, দুঃখিত। অনেক অনেক ধন্যবাদ দাদা। আসলেই মানে আমিও দেখেছি, আমি তো 2002 পর্যন্ত ছিলাম ঢাকাতে, ধরেন 1987-88